হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আপনারা দেখছেন ইব্রাহিম 360, সাথে আছে আমি ইব্রাহিম খলিল। আজকের টিউটোরিয়ালটির মাধ্যমে আমরা ক্লাস 9 এর ইংরেজি টোনস ইন স্টেটমেন্ট 4.2.2 তে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। তো আজকের লেসনটির মাধ্যমে আমরা এখানে যে কোশ্চেন অ্যান্সারগুলো আছে সেগুলো কিভাবে লিখতে হয়, কিভাবে করতে হবে সেগুলো জানব। প্রথমে আমরা ইনস্ট্রাকশনগুলো পড়ে নেই। এখানে বলছে নাও লুক অ্যাট দ্য ম্যাচিং অ্যাক্টিভিটিস 4.2.1। এর আগে আমরা 4.2.1 যে 5 ধরনের টোন ছিল সেগুলো ম্যাচিং করেছিলাম গ্রুপে বা ফেয়ারে। অ্যান্ড লেটার শেয়ার ইউর অ্যান্সার উইথ দ্য হোল ক্লাস। আমরা পুরা ক্লাসে সেগুলো শেয়ার করেছিলাম। তো এখানে বলছে যে এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন, ডু ইউ এগ্রি, ইফ ইয়েস হোয়াই। তো যাই হোক, এগুলো আমরা ক্রমান্বয়ে জানবো। এখানে বলছি এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন, মানে প্রত্যেকটা বিবৃতির একটা কি নিজস্ব স্বর, টোন বা রীতি রয়েছে। ডু ইউ এগ্রি, তুমি কি এটার সাথে সম্মত? ইফ ইয়েস, তাহলে যদি তুমি সম্মত হও কেন, কেন সম্মত? তাহলে এখানে বলছে তোমাকে অবশ্যই, যেহেতু তোমার মতামত, সেক্ষেত্রে তুমি অবশ্যই বলতে হবে ইয়েস আই ডু এগ্রি। আই থিঙ্ক এভরি স্টেটমেন্ট হ্যাজ ইটস ওন টোন। আমিও মনে করি যে প্রত্যেকটা স্টেটমেন্টের, প্রত্যেকটা বিবৃতির একটা কি আছে, নিজস্ব স্টাইল আছে, নিজস্ব একটা স্বর রয়েছে, নিজস্ব একটা পন্থা বা পদ্ধতি রয়েছে। উই নো টোন এক্সপ্রেসেস দ্য অ্যাটিটিউড। এখন আমরা টোনের কথা বলছি যে টোনটা কি করে। টোনটা কি করে আমরা জানি যে টোন এক্সপ্রেস করে কার, কোনো লেখকের লেখা মৌখিক বা লিখিতভাবে। In our previous lesson 4.2.1 was word or context based tone. এর আগে আমরা যে 4.2.1 করছিলাম, ম্যাচিং করছিলাম, সেখানে ওয়ার্ড এবং কন্টেক্সচুয়াল বেসড টোন ছিল। ফর এক্সাম্পল, দ্য স্টেটমেন্ট এভরি মিস্টেক ইজ দ্য অপরচুনিটি টু লার্ন অ্যান্ড গ্রো। প্রত্যেকটা ভুলের মাধ্যমেই আমরা শেখার সুযোগ পাই। তো এটা মূলত কি টোন ছিল? ইট ইজ ইন্সপিরেশনাল টোন and it aims to inspire the reader, doer বা performer to do everything against after having failure. তো এই যে টোনটা বলছে, এই টোনের মাধ্যমে কি করে একজন পাঠককে বা একজন পারফর্মারকে ইন্সপায়ার করে যে ব্যর্থ হওয়ার পরেও আবার ব্যর্থতার মাধ্যমেই নতুন কিছু আবার করতে, রিগেইন করতে, ব্যর্থ হওয়ার পরেও আবার নতুন করে রিগেইন করতে। যাই হোক, তারপরের প্রশ্ন, ডু ইউ থিঙ্ক অথর্স কনভে দেয়ার ওন মোডস অর ফিলিং থ্রু দেয়ার রাইটিংস। তুমি কি মনে করো যে কোনো লেখক কি করে তার নিজস্ব মোড বা নিজস্ব ফিলিং তার লেখার মাধ্যমে প্রদান করে বা প্রকাশ করে? এক্সপ্লেন ইউর অ্যান্সার উইথ অ্যান এক্সাম্পল। তোমার অ্যান্সারটা দাও এক্সাম্পলের সাথে। অ্যাবসোলুটলি অথবা রাইটলি অথবা শিওর, অথর ডেফিনেটলি ইমপ্রেশনটা কি করে প্রকাশ করে তার লেখার মাধ্যমে। হোয়েন দে ডেসক্রাইব আ সিন অর আ ক্যারেক্টার, যখন তারা কোনো একটা সিন বা কোনো একটা ক্যারেক্টার ডেসক্রাইব করে, বর্ণনা করে, তারা চয়েস অফ ওয়ার্ড অ্যান্ড ওভারঅল অ্যাটমসফিয়ার ক্যান রিভিল দেয়ার মোড। তখন ওই যে শব্দ চয়ন, তারপরে এটার জন্য যেই অ্যাটমসফিয়ার সেটিং, সব কিছু তার মোড দ্বারাই কি হয়, রিভিল হয় তার। ফর এক্সাম্পল, হোয়েন হি ডেসক্রাইব এনি স্যাড টোন, হি ট্রাইস টু ইভোক সিমিলার ফিলিং ইন দ্য রিডার। যখন কোনো স্যাড টোন সম্পর্কে সে ডেসক্রাইব করে, সাচ এজ ক্রাইং, সেখানে ক্রাইংয়ের একটা ফিল কিন্তু রিডারের মধ্যে দিয়ে দেয়, বা তাকে ওই টোনটা বা ওই ক্রাইংয়ের একটা অনুভূতি তার ভিতরে ক্রিয়েট করে দেয়। পরের কোশ্চেন, while do the activity, how do you identify the writer's mode or feelings in the statement? মানে যখন তুমি কোনো একটা পড়া পড়ছো, কোনো একটা নোবেল বা কোনো একটা পোয়েম পড়ছো, তখন হাউ ডু ইউ আইডেন্টিফাই, তখন তুমি কিভাবে আইডেন্টিফাই করো রাইটার্স মোড অর ফিলিং ইন দ্য স্টেটমেন্ট? তো এখানে বলছে আই থিঙ্ক ওয়ার্ড চয়েস or identify the writer's mode or feelings in the statement is a vital thing here. এখানে শব্দ চয়েস এবং রাইটার্সের মোড বা ফিলিংসটা স্টেটমেন্টের মধ্যে রাইটার্সের শব্দ চয়নের উপর নির্ভর করে, বা এটা একটা ভাইটাল বিষয়
বিশেষ করে যখন আমরা কখনো রাইটার্সের কখনো মোড বা ফিলিং বুঝতে হলে আমাদের অবশ্যই শব্দ চয়নটা বুঝতে হবে, ওয়ার্ড চয়েসটা বুঝতে হবে। তার সার্টেন ওয়ার্ডস ইভোক, কিছু ওয়ার্ড আমাদেরকে কি দেয়, স্পেসিফিক ইমোশন উইথ আস, যেটা স্পেসিফিক ইমোশন দেয়। ইফ উই পে অ্যাটেনশনস টু দ্যাম, যদি আমরা ওই শব্দগুলোর প্রতি আমরা অ্যাটেনশন দিই, উই ক্যান গেট আ সেন্স অফ রাইটার্স মোড, তখন আমরা কিন্তু লেখকের মানে যেই আগ্রহ বা লেখকের যে অনুভূতি, তার যে ফিলিংস, সেটা আমরা বুঝতে পারবো। ফর এক্সাম্পল, ফ্লাফি হোয়াইট ক্লাউড, এখানে ফ্লাফি হোয়াইট ক্লাউড বলতে ইন দ্য স্টেটমেন্ট গিভ আস দ্য ডেসক্রিপশন অফ দ্য ওয়েদার, এখানে কিন্তু ফ্লাফি হোয়াইট ক্লাউড বলতে এখানে মানে মেঘের রংটা কেমন বা মেঘটা কেমন, এটা মানে ওয়েদারের ডেসক্রিপশনটা বুঝিয়েছে। পরের কোয়েশ্চেন, হ্যাভ ইউ ইভার এক্সপিরিয়েন্স দ্য টোন অফ রাইটার হোয়াইল রিডিং এনি টেক্সট, যখন তুমি কোনো টেক্সট পড়ছিলা তখন তোমার কি কোনো অভিজ্ঞতা আছে রাইটারের টোন সম্পর্কে, বা তুমি কোনো টোন সম্পর্কে এক্সপিরিয়েন্সড, আই মিন লিটারেরি ওয়ার্ক সম্পর্কে? ইফ ইয়েস, ডেসক্রাইব ইউর অ্যান এক্সাম্পল অ্যান্ড হাউ ইউ নো দ্য রাইটার্স টোন, তখন তুমি কীভাবে বুঝতে পারলা এটা রাইটারের টোনটা তুমি কীভাবে বুঝতে পারলা? Yes, I have an experience, tone of writer, reading a short story, Pride and Prejudice. আমরা যখন শর্ট স্টোরি প্রাইড অ্যান্ড প্রিজুডিস পড়ছিলাম, আমি যখন প্রাইড অ্যান্ড প্রিজুডিস পড়ছিলাম, এখানে এটা পড়ার মাধ্যমে আমি একটা টোন পেয়েছিলাম, যেটা লিখেছিল জন অস্টিন, হোয়ার আই কুড সেন্স নেগেটিভ অ্যান্ড মোকিং প্রসপেক্টিভ অ্যাটিটিউড অ্যান্ড ফিলিংস টুয়ার্ড মিস্টার কলিন্স। আমি মিস্টার কলিন্স একটা রিডিকুলাস ক্যারেক্টার এবং নেগেটিভ ক্যারেক্টার ছিল। কীভাবে বুঝতে পারলাম? বাই ইউজিং ফ্রেজ লাইক নট আ সেন্সিবল ম্যান, এই যে ফ্রেজটা ব্যবহার করা হয়েছে এটা দ্বারা কিন্তু কী বোঝায়, সে সেন্সিবল না, একটা নেগেটিভ মেন্টালিটির লোক, ডিফিসিয়েন্স অফ নেচার, প্রকৃতির সম্পর্কে তার জ্ঞানের অভাব আছে, ইলিটারেট অ্যান্ড মাইজারলি ফাদার, এবং তার বাবার নিরেট মূর্খতার কথা বলছেন, সেলফ কনসিট অফ উইক হেড, ব্ল্যাঙ্ক হেডের কথা বলছে। সো এখানে কিন্তু একটা কিছু ফ্রেজ ব্যবহার করা হয়েছে, এখানে নেগেটিভিটি, কিছু ওয়ার্ড বোকারি হিসাবে নেওয়া হয়েছে। তো দিস টোন রিফ্লেক্ট মিস্টার কলিন্স ক্যারেক্টার থ্রু আইরনি, বা এই ওয়ার্ডগুলা আমি বুঝতে পেরেছি যে রাইটার্স টোনটা এইভাবে আইডেন্টিফাই করে। ওকে, তো পরবর্তী ভিডিও 4.3.1 দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানে শেষ করছি। আল্লাহ হাফেজ।